দীর্ঘদেহী কুষাণ পাঞ্জাবিটা খোলার প্রস্তুতি নিতে নিতে আত্মবিশ্বাসী গলায় বলে ওঠে। কে আবার তুই? এই শোনো, আমি ইচ্ছে করে আসিনি। নেহাত সবাই জোর করে পাঠালো, তাই আমি বাধ্য হয়ে। কথাটুকু অসমাপ্ত রেখে কুষাণ দুষ্টুমি কণ্ঠে বলে। কেন নিজের ইচ্ছে অন্যের উপর চাপাচ্ছিস? ভালো করে বললেই হয়। অবশ্য দোষটা তোর না। এমন সুদর্শন স্বামী পেলে যে কোনো মেয়েই মরিয়া হয়ে যাবে বাসর করতে। ভয় নেই, সত্যিটা স্বীকার করে নে। নাকের ডগায় রাগ পোষা মেয়েকে কিনা এভাবে অপমান করছে, কথাবার্তার কি ছিরি। চোখ খোলাচা বলেও তো কিছু আছে নাকি? কান দুটো আর নিতে পারছে না। রক্তিম আভা এতক্ষণে মুখমণ্ডলে ছড়িয়ে গেছে। পাহাড়ি ঢলের ন্যায় গড় করে নামছে পানি। বিছানা থেকে নামতে নামতে বলল। তোমার রূপ ধুয়ে তুমি পানি খাও, নয়তো অন্য কাউকে খাওয়াও। আমার কোনো ইন্টারেস্ট নেই। থাকবো না আমি তোমার ঘরে, আর কখনো আসবো না। উঠে চলে যেতে নিলে কুষাণ একটু হাসলো হঠাৎ। নমিতা দেখার আগে হাসিটা মুছে ফেলে ত্রস্ত। সামনে দাঁড়ালো শটান হয়ে। নমিতার চোখ ঝাপসা হয়ে আসছে কষ্টে। একে তো আজ এত বড় কষ্ট পেল, আবার তাকে এভাবে কষ্ট দিতে পারলো। সে কি এতটাই মূল্যহীন? এখনো সবার কাছে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে বলল। সরো সামনে থেকে। আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমিও তো একটা ক্ষেত। দেখতে ভালো না, আমার চেয়ে ভালো সুন্দরী স্মার্ট শিক্ষিত মেয়ে তোমার বউ হওয়ার যোগ্য। তবে সমস্যা নেই, লোক দেখানোর বিয়ে হয়েছে মাত্র, সংসার হয়নি। আমি চলে যাওয়ার পর অন্য আরেকটা বিয়ে করে নিও। ভয় নেই, কোনো দিনও এসে অধিকার চাইতে বসবো না। কুষাণের কথাগুলো হয়তো ছুরির ন্যায় আঘাত করেছে মনে। তাই তো কিশোরী কথাগুলো অনর্গল বলে দিল। সবাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তাকে আর কেউ ভালোবাসবে না। ছোট মতো তো অল্পতেই ভেঙে যায়। সকাল থেকে না খাওয়া দুর্বল দেহটা নিয়েই কুষাণের সাথে যুদ্ধ করছে ঘর থেকে বেরিয়ে যেতে। কুষাণ গুরুতর ভঙ্গিতে বলল। এখন ঘর থেকে বের হওয়া যাবে না। সবাই কি ভাববে? ভাববে যে আমার সমস্যা আছে, তাই প্রথম রাতেই বউকে ধরে রাখতে পারিনি। না না, এত বড় বদনাম আমি হতে দিতে পারি না। আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ আমি কখনো সহ্য করব না। চোখ মোছ আর চুপচাপ বেডে গিয়ে বস। নৌমিতা ঠায় দাঁড়িয়ে থাকে। কুষাণ জড়িয়ে ধরে বেডের কাছে নিতে চাইলে নৌমিতা বলে। আমি ওয়াশরুমে যাব। আচ্ছা যা। নৌমিতা ওয়াশরুমে ঢুকে পড়ে। বোতলের ছিপি খুলে জানালার কাছে গিয়ে মুখে পানি দেয়। টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় বসে। কুষাণ উন্মুক্ত শরীরে পারফিউম মাখে। নমিতার বেরোতে দেরি হচ্ছে বলে অধৈর্য গলায় বলে। এত দেরি করছিস কেন জান? সারা রাত ওখানে কাটানোর প্ল্যান আছে নাকি? প্লিজ দ্রুত বের হয়ে আয়। পকেট থেকে ফোনটা বের করে বিছানায় ছুঁড়ে মারে। হাতে একটা সাদা গোলাপ। গোলাপের ঘ্রাণ নিয়ে নেশাতুর কণ্ঠে বলল। আই এম ওয়েটিং ফর ইউ বেবি। নমিতা একরাশ বিরক্তি নিয়ে বের হয়। টাওয়াল দিয়ে মুখ মোছার সময় টের পায় সে শূন্যে ভাসছে। হকচকালো। আরে কি করছো এসব? কোলে নিলে কেন? কুষাণের ভেতরে কোনো হেলদোল নেই। ফুলশয্যা রাতে মানুষ কি করে সেটা করতেই নিয়েছি। কথাটা যেন বিদ্যুৎ স্ফোরণ ঘটায় নৌমিতার বুকে। আতকে ওঠে। জড়সড় হয়ে খামচে ধরে কুষাণের গলায়। চিবুক ঠেকায় কুষাণের বুকে। কিয়ৎক্ষণ গড়ায়। অনুনয়ের স্বরে বলে। আমি প্রস্তুত নই কুষাণ ভাই। কাল অবধি অন্যজনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আজ এই মুহূর্তে তোমারকে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তো সবই বোঝো। আমার শরীরটা ভালো লাগছে না। আমাকে একটু সময় দাও, মন থেকে সব কিছু ঝেড়ে ফেলার মতন টাইম দাও। সাফিনের নাম শুনতে কুষাণ অন্যরকম হয়ে যায়। বাহিরে বৃষ্টির আওয়াজ ক্রমশ বাড়ছে। কুষাণ ধীর পায়ে হেঁটে আকস্মিক ছেড়ে দেয় বিছানায়। মৃদু আর্তনাদ করে নৌমিতা। রক্তিম চোখে তাকাতে কুষাণ অকপটে বলে। মাথা খারাপ নাকি? তোকে আমার একটুও বিশ্বাস নেই। তোর প্রেমিকের থেকে তোকে ছিনিয়ে নিয়ে নিজের বউ করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। বিশ্বাস কর, তোর অনুমতি ছাড়া কখনোই ছুতাম না, কিন্তু আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। ভরসা নেই আবার কোন চিল এসে আমার থেকে আমার বউকে কেড়ে নিয়ে যায়। তাই প্রথম রাতেই বিড়ালটা মারতেই হবে। নমিতা আর কি বলবে। সিক্ত চোখে তাকিয়ে থাকে। শিউরে ওঠে শরীর। প্রতিটি কথা অন্তরে গিয়ে বিচ্ছে। কুষাণ লাইট অফ করে দিয়েছে। এগিয়ে আসছে দ্রুত। ভয়ে কুণ্ঠিত হয়ে খাটের কিনারে আশ্রয় নেয় নৌমিতা।
কণ্ঠ কাঁপে তার। তখন তো তুমি ভালোবাসার কথা বলনি। সত্যি আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ কাছে এসো না আমার। ততক্ষণে কুষাণের আয়ত্তে চলে এসেছে। ধীরে ধীরে কুষাণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। অচেতন ঘোর লাগা কণ্ঠে বলে, পুরুষ মানুষের ছোঁয়া নাকি সব ভুলিয়ে দিতে পারে। আমি শুধু আমার বইয়ের অতীতকে ভুলিয়ে দিতে চাই। তোর মন আর মস্তিষ্ক আজ এই মুহূর্ত থেকে শুধু এবং শুধুমাত্র আমার আমার রাজত্ব চলবে। আমার বেসামাল স্পর্শই হোক তোর অবাধ্য কাজের শাস্তি। ড্রিম লাইটের মৃদু আলোতে করুণ চোখে তাকায় নমিতা। ঠোঁট নেড়ে চেড়ে বলে, আমার পেট ব্যথা করছে, প্লিজ আমাকে ঘুমাতে দাও, চোখ জ্বালা করছে। তোর এসব অজুহাত কাল শুনবো। এখন কোনো কথা বলিস না বেবি। নমিতা ফের কিছু বলতে নেবে তার আগেই কমলার ভেজা পাপড়ির নেয় অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয় কুষাণ। সারা মুখে ছোট ছোট স্পর্শে ভরিয়ে দেয়। বলিষ্ঠ শরীরের তলায় ওকে মুঠোবন্দি করে নেয়। গলার ভাঁজে মুখ গুজে ফের গভীর আবেগে। কুষাণ আজ মহা খুশি। তার ভালোবাসা যেন আজ সত্যি করে ছুঁয়েছে পূর্ণতার আকাশে। সারা জীবনের জন্য তারা এক হয়ে যাবে। দুজনের ভেতর আর কোনো সংকোচ থাকবে না। ধীরে ধীরে স্পর্শ বেসামাল হয়ে ওঠে। তারা নিঃশব্দে হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে। দুজন দুজনের মাঝে হারিয়ে যায় তারা। দ্বন্দ্বয়মান বাস্তবতার সীমানা ভেঙে ডুবে যেতে থাকে সেই প্রেম প্রণয়ের অতলান্ত গভীরে। ভিন্ন দুটি সত্তা এক অলৌকিক মোহনায় এসে মিশে যায়। যেখানে ভাষার প্রয়োজন ফুরায়, থেকে যায় কেবল অনুভবের আলোড়ন। একজনের মনে খুশির বন্যা, অন্যজনের মনে অভিমানের পাহাড় জমেছে। অশ্রু গড়িয়ে পড়ছে কালবে। কিশোরীর মনের মধ্যে বাজতে থাকে, আমি কি এমন দোষ ছিল? আমার কোনো কথাই কি বিশ্বাস করা যেত না? অপরাধের পরিধি কি এতটাই বড় যে একটু সময় দেওয়া যেত না আমায়? নিশীথ রাত, প্রায় ৩টা বাজবে। তুমুল ঝড় তুফানের পর প্রকৃতি এখন শান্ত নিস্তব্ধ। গ্রীষ্মের নিশ্ছিদ্র রোদের বিরক্তিকর ভাব, বিক্ষুব্ধ হওয়া, বৃষ্টির কণা প্রাকৃতিক শীতল করে দিয়েছে। মাত্রই একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়েছে নৌমিতা। কুষাণ তার আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে এখন উপর হয়ে ঘুমোচ্ছে। নৌমিতা সেদিকে একবার তাকিয়ে চোখ সরায়। পেটে হাত ধরে ধরে বিছানার কাছে আসে। কুষাণ সাইড টেবিলের ওপর পেইন কিলার রেখে দিয়েছিল, সেখানে একটা ট্যাবলেট খেয়ে নিল। শরীরটা শান্তিতে আসার। গ্যাস্ট্রিকের ব্যথাটা বড্ড বেড়েছে। ৩ দিন ধরে খাবারের অনীহা। পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। বসা থেকে উঠে গেল। পেছন ফিরে এক পলক কুষাণকে দেখে নিল। উন্মুক্ত পিঠে ২-৪টে খামচির দাগ। নৌমিতা ক্রুদ্ধ চোখে দেখল। সে ইচ্ছে করেই দিয়েছে, পারলে পুরো শরীরেই দিত। দম বন্ধ লাগছে কেমন যেন। এই রুমে একটু থাকতে ইচ্ছে করছে না। অসহ্য লাগছে বিছানায় ঘুমন্ত মানুষটাকে। বুক ভার হয়ে আসার বারবার ঘৃণা হচ্ছে ভীষণ। এদিকে মনোযোগ সরালো, হাঁটতে পারছে না। তবুও কোনো খাবার আছে কিনা একটু খোঁজ করলো ঘরে। কিছুই পেল না। বিরক্তিতে ঠোঁট বাঁকালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত পায়ে লোশন মাখছে। হঠাৎ চোখ ঝাপসা হয়ে এলো নৌমিতার। মস্তিষ্ক অচল, দুলছে শরীর। মাথায় হাত চেপে ধরল মুহূর্তেই। এতক্ষণ ধরে নৌমিতার কোনো সাড়া শব্দ না পেয়ে কুষাণ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, জান, কোথায় তুই? এখনো আসছিস না কেন? অমনি বিকট শব্দে ঘুম উবে যায় কুষাণের। ধরফর করে উঠে শব্দের উৎসের পানে তাকায়। আত্মা যেন খাঁচা ছেড়ে পালিয়েছে। আলগোছে দিশাহারা কণ্ঠে আওড়ালো, নিমু, আবার নিমু। দৌড়ে এসে টাওয়াল জড়ানো মাথাটা মেঝে থেকে ওঠালো। মুখে মৃদু ঝাঁকি দিতে দিতে বলল, এই নিমু জান, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কি হলো সোনা? আমার উপর বেশি রাগ লাগছে? একটু তো কথা বল কলিজা। নৌমিতার কোনো সারা শব্দ নেই। বুঝতে আর বাকি রইল না নৌমিতা জ্ঞান হারিয়েছে। হলদে রঙের ওড়নাটা গলায় পেঁচানো। কুষাণ দ্রুত পুরুষ্ট হাতের আঁচলে মেয়েলি পেলব তুলে নেয়। বিছানায় শুয়ে দেয় সন্তর্পণে। এত রাতে কাউকে ডাকা উচিত হবে কিনা পড়েছে দোটানায়। তবে যা হবার হোক, মাকে ডেকে আনতে হবে। উচ্ছল পায়ে ছুটল সেদিকে। কিছু সময় পর ফিরে এলো কুষাণ। মামুনা বেগম। তিনি এসে নিমুর কপালে হাত রাখলেন, বললেন, এসব কখন হলো? সন্ধ্যায়ও সুস্থ ছিল মেয়েটা, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেন্সলেস হয়ে পড়লো? শরীরে জ্বর জ্বর ভাবও আছে। কুষাণের কণ্ঠে চাপা অপরাধীর ভাব।
আমিও জানি না মা। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ শব্দ শুনে তাকিয়ে দেখি নিমু মেঝেতে পড়ে আছে। তখনই দরজা ঠেলে কথার ফোড়ন কাটলেন হানিফ তরফদার। কিছু না করলে এমনি এমনি জ্ঞান হারিয়ে ফেলেছে, তুই বলবি আর আমি বিশ্বাস করে নিব? বলি, এই জন্য আমার আতুরের ভাইজিকে তোর হাতে তুলে দিয়েছিলাম। প্রথম দিন আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, যদি কিছু হয় তাহলে তোকে। কুষাণ বাবা, থামো একটু। কী সব বলছো তুমি? আগে ডাক্তার ডাকো, মেয়েটাকে সুস্থ করার ব্যবস্থা করো। কুষাণ চিন্তিত মগ্নে ডায়াল করলো পারিবারিক ডাক্তারের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। এত রাতে কল করলে রিসিভ না হয় স্বাভাবিক। মাথা নত হয়ে দাঁড়িয়ে রইল সে। হানিফ তরফদার এক পল তাকিয়ে ধমকে উঠলেন। এখনো দাঁড়িয়ে আছিস কেন? কুষাণ এক মুহূর্ত দেরি করলো না। নেতিয়ে পড়া মুখটার দিকে তাকালেই দিশেহারা হয়ে পড়ছে সে। সন্দেহ জাগতে মনে, আমি কি সত্যি নিমুর জন্য সঠিক মানুষ, নাকি নিজের স্বার্থের জন্য মেয়েটার জীবন নষ্ট করে ফেললাম? ফট করে মাথা তুলে জিও মুখাভাবে কাবারের দিকে ছুটলো, ত্রস্ত গলায় চাইলো কিছু। ডাক্তার আঙ্কেল কল রিসিভ করছে না, বাড়ির ঠিকানাটা দাও। হানিফ তরফদার এক বাক্যে বলে দিলেন। কুষাণ শার্ট গায়ে জড়ালো, দেরি করলো না। স্থানকাল পাত্র ভুলে ছুটলো তার প্রিয় বাইকটা নিয়ে। মাহমুদা বেগম পানি ছিটালেন নমিতার মুখে, কিন্তু চোখ মেলে তাকায় না। নিস্তেজ দেহটা কি সুন্দর ঘুমিয়ে আছে। হানিফ তরফদার তপ্ত শ্বাস ফেলে বললেন, যাক, আমার ছেলের বুদ্ধিটা একটু প্রসারিত হয়েছে। নিজ থেকেই ঠিকানা নিয়ে বেরিয়ে গেল। বউয়ের মর্যাদা যত দ্রুত শিখবে ততই মঙ্গল। মাহমুদা বেগম এখন নমিতার হাতে পায়ে তেল মালিশ করছেন। তিনি রুক্ষ স্বরে বললেন, তুমিও না বুড়ো বয়সে খেই হারিয়েছো। ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বেমালুম ভুলে গেছো। লজ্জাশ্রম বলতে কিছু নেই? তো কি বলবো, মেয়েটার মুখটা দেখেছো কেমন ফ্যাকাশে হয়ে গেছে? তোমার ছেলেকে আমি হারাই চিনি। চোখ রাঙালেন মাহমুদা বেগম। আরেকটা বেশি কথা বলছো তো, তোমার একদিন কি আমার একদিন। হানিফ তরফদার নড়ে চড়ে বসলেন নমিতার পাশে, গোমরা মুখে তাকালেন নিজের স্ত্রীর দিকে। এই কথাটা বিয়ের শুরু থেকেই শুনেছি, কিন্তু এই একটা দিনও আজও আসলো না। কবে আসবে? অন্তত নাতনিদের আসার আগে আসুক। পর আসলে পুচ্ছেগুলোর সামনে মান ইজ্জত সব কিছু থাকবে না। কথার ভাঁজে সূক্ষ্ম ইঙ্গিতটা শুনে দুশ্চিন্তার মধ্যেও হেসে ফেলেন মাহমুদা বেগম। হানিফ তরফদার অমন মুখ করেই তা দেখলেন, কিছু বললেন না। নমিতাকে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু জ্ঞান ফিরল না। 13 মিনিট পেরিয়ে সময় 14 মিনিটে গড়ানোর সাথে সাথে কুষাণ ডাক্তার নিয়ে হাজির। হানিফ তরফদার আর মাহমুদা বেগম দুজনেই ভড়কালেন এত দ্রুত ডাক্তার নিয়ে আসতে দেখে। ডাক্তারকে বসতে দিয়ে কুষাণ নমিতার ডান পাশে গিয়ে হাতটা ধরে বসলো। কুষাণের বাবা বিড়বিড় করে বললেন, তুই না ফারুকের বাসার ঠিকানা নিয়েছিলি? হ্যাঁ তো, ওনার বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার বইয়ের কিছু হয়ে গেলে তার দায়ভার কি তুমি দেবে? কুষাণের সোজাসাপটা কথায় বিস্মিত হলেন। তিনি কঠিন কিছু শোনাতে চেয়েও শোনালেন না। বউয়ের শোকে হয়তো আবোল তাবোল বলছে, তাই চুপচাপ গিয়ে নিলেন অন্য কোনো দিকটা জবাবটা দিবেন। কুষাণ ডাক্তারের সঙ্গে কথা বলার ফাঁকে তার বাবার কাছে এলো, বলল ফিসফিসিয়ে, সরি বাবা, অনেক কষ্টে অর্জন করা বউ, তাই টেনশনে ভুলভাল বলে ফেলেছি। হানিফ তরফদার মাথা নাড়ালেন, বুঝলেন বউয়ের কষ্ট সইতে পারছে না তার ছেলে। অবশ্য এটা দোষের কিছু নয়, ছেলেটা তো তার মতোই হয়েছে, যাকে বলে শিরায় শিরায় বউ ভক্ত। ডাক্তার প্রেশার মেপে কুষাণকে উদ্দেশ্য করে বললেন। কুষাণের চিন্তার মাত্রা আরো গভীর হলো। মায়া হলো মেয়েটার ওপর, নিজের ওপর রাগও হলো ভীষণ। প্রয়োজনীয় চিকিৎসাটুকু শেষ করে 1 ঘন্টা পর জ্ঞান ফিরল নমিতার। চোখ মেলল ধীরে ধীরে, ঠোঁট খুলে কিছু বলতে চাইলো, কিন্তু সঙ্গে সঙ্গে পারল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো একটু ভোর হতে চলেছে। কুষাণ তাকে এক হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওই ঘুমন্ত মুখটা দেখতেই মেজাজ খারাপ হলো। একটানে দূরের আকাশে ফিক্কা মারতে মন চাইলো সবিষ্ট দেহটা, কিন্তু দুর্বল শরীরে একটা চুলও নড়তে পারলো না। একটা শীত শীত ভাব চলে এসেছে শরীরে। হঠাৎই ডান হাতটায় ভীষণ ব্যথার উৎপত্তি। তাকাতেই চক্ষু ছানা বড়া। তার হাতে স্যালাইন। এসব কখন দিল? ভ্রু কুঁচকে বলে উঠল, কুষাণ ভাই, আমার হাতে স্যালাইন কেন? এক ডাকেই ঘুম পালালো কুষাণের। ধরফরিয়ে উঠে বসে সে। নমিতার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে। মুখে গিয়ে কিছু একটা বলতে নিবে তন্মধ্যে নমিতা বলল,
কাইফা আর জেঠিমাকে ডাক দাও। কুষাণ মৃদু হেসে হাতে হাত রেখে বলল, এখন নয়, একটু পর দেখছি। আগে আমার কথার জবাব দে। কিন্তু আমি চাই এখনই ডাকতে, আর আমার হাত ছেড়ে কথা বলো। জীর্ণ শীর্ণ কায়া নিয়ে বিছানায় লেপটে, অথচ কণ্ঠে চমৎকার তেজ। কুষাণ নরম গলায় দুষ্টুমি সুলভ বলল। ছাড়ার জন্য ধরিনি। নমিতার তেজি স্বর নিভে যায়, চোখের কোনায় কোনায় পানি জমে। নির্বিকার কণ্ঠে বলে, সবটাই তো তোমার ইচ্ছে, আমার কথায় কি যায় আসে? কুষাণ ভ্রুক্ষেপ করল না, নির্বিঘ্নে নমিতার নরম গালে চুমু খেলো। চোখ খিচে বাম হাতে কম্বল সরালো, গায়ের ওড়নাটাও খুলে রাখলো একপাশে। ঠোঁট নেড়ে বিরস গলায় বলে, আই এম সরি ফর দ্যাট। তখন তোমার মন ভরাতে পারিনি, তবে এখন আমি প্রস্তুত। তোমার যা ইচ্ছে করে নাও, শুধু একটা রিকোয়েস্ট করব। আমার আধমরা দেহটা কাইফার ঘরে দিয়ে আসো, আর কিচ্ছু চাই না। কুষাণ বিস্মিত দৃষ্টিতে দেখে নমিতার ক্যানুলা খুলতে চাইছে। খপ করে হাতটা ধরে ফেললো ও বলল, ক্যানেলা খুলতে চাইছিস কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? নমিতা নিষ্প্রাণ হাসে। মাথা খারাপ হবে কেন? ক্যানোলা থাকলে তোমার ডিস্টার্ব হবে, তৃপ্তি মিটিয়ে ভোগ করতে পারবে না, তাই তো খুলে ফেলতে চেয়েছিলাম। দৃঢ় মুখাবয়ব, জোরে রক্তিম বর্ণের বিচরণ। ক্ষিপ্র মেজাজে কুষাণ কঠিন গলায় বলল, নিমু, কথাবার্তা সাবধানে বলবি। তুই আমার স্ত্রী, রাস্তার চরিত্রহীন কোনো মেনস যে ভোগ করব। বিশ্বাস কর, তোকে জ্ঞান হারাতে দেখে আমি আর আমার মধ্যে ছিলাম না। এতটুকু বলে থেমে যায় কুষাণ। নমিতার চুলে হাত বুলাতে বুলাতে নরম সরম গলায় শক্ত প্রশ্ন করে। রাতে খাসনি কেন? প্রত্যুত্তর করে না নমিতা। দেওয়ালে টানানো পেন্টিংটার ওপর চোখ স্থির। তুই যে অসুস্থ আমাকে একবার জানাতে পারতি না? আমি কি এতটাই নির্দয় মানুষ? তাচ্ছিল্যের স্বরে হাসলো নমিতা। কিছু বলল না, বলার প্রয়োজন বোধ করলো না। তবে খানিক সময় পর ক্ষুদ্র বাক্যে জবাবটুকু রাখলো। দুটো অজুহাত তো দিয়েছিলাম তোমায়, মিথ্যে মিথ্যে হলেও বিশ্বাস করে নিতে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। হঠাৎ মনে পড়ল নমিতা বলেছিল তার পেটে ব্যথা করছে, শরীরটাও ভালো লাগছে না। অনুতপ্ততা ঘিরে ধরলো তাকে। চোখে কাতরতা, বুলি ফুরিয়ে এসেছে। ভীষণ রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের ওপর। তুই আমার ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী। তোকে হারানোর ভয়ে দ্রুত নিজের করে নিয়েছি। তখন আমার হুঁশ ছিল না, ভাবিনি আমার নিমু এত অসুস্থ। জানি আমার উপর তোর অনেক রাগ জমেছে। এই যে কান ধরেছি, এখন থেকে তোর সব কথা শুনবো। তোকে একটুও মারবো না। তবু অন্যদিকে মুখ করে থাকিস না, আমার দিকে একবার তাকা প্লিজ। নমিতা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ট্রমা থেকে বের হতে পারছে না। নিশ্চুপ অভিব্যক্তি, গাল ঘেঁষে আদর মাখা গলায় এক রোখা। মানুষটা নত হতো হয় তার প্রিয়তমার কাছে। সরি জান, একটু কথা বল প্লিজ। আমার বুকে হাত রেখে দেখ, অনেক কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে আমার। একটু ঝগড়া কর আমার সঙ্গে। সব দোষ আমি মাথা পেতে নেব। যত ইচ্ছে শাস্তি দে, তবুও রাগ করে থাকিস না। অনেক ভালোবাসি তোকে। আমার ছোঁয়াতে শুধু ভালোবাসা ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ভালোবাসার ছোঁয়ায় আমার জীবনের সঙ্গে তোর জীবন জুড়ে দিয়েছি। কুষাণের ব্যাকুলতা বাড়ছে ধীরে ধীরে, কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব। কুষাণের কথাটুকু শুনে উঠে বসে নমিতা, রিনরিনে আওয়াজে বলে, মেরিটাল রেপকে তুমি ভালোবাসা বলছো? তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্কে অপমান হবে। আসলে যুগ পাল্টালেও পুরুষ জাতির মন পাল্টায়নি। তারা জলজান্ত প্রমাণ আমার সামনে। হ্যাঁ, মানছি, অনেক সময় হ্যাঁ নাতেও হ্যাঁ লুকিয়ে থাকে। তবে সেখানে দুই পক্ষের ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে। ইচ্ছাকৃতভাবে চাই অপর মানুষটি যেন নিজে থেকে কাছে টেনে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে এসব কিছুই ছিল না। তুমি আমায় সুযোগটাও দাওনি, তার আগেই। এক ফোঁটা দু ফোঁটা, অতঃপর গাল বেয়ে টপ টপ করে জল গড়ায়। কুষাণ বাকরুদ্ধ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। আপাতমস্তক হিমের ন্যায় স্থির হয়ে বসে আছে। বা পাঁজরের হঠাৎই তীব্র ব্যথা অনুভূত হয়। মুখ থেকে কথা বের হয় না তার। চোয়াল ঝুলে যায়, দূরত্ব বাড়ায় দুজনার মাঝে। পুরুষত্বে যতটা না আঘাত পেয়েছে, তার চেয়ে বেশি আঘাত লেগেছে ভালোবাসায়। মিনিট কয়েক অনিমেষ তাকিয়ে থেকে ঘর ছেড়ে বেরোলো কুষাণ। সে প্রস্থান করতেই ফুপিয়ে ওঠে নমিতা। জীবনটা হঠাৎই এলোমেলো হয়ে গেল তার। পরিবারের সম্মান রক্ষাতে আছে ওই নির্মম শব্দটুকু মনে আনতেও
কুণ্ঠাবোধে কুটিয়ে যায় মেয়েটা। রোদের আঙুলে ঢল পড়া অলস প্রহর। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে অল্প সময় আগে। নমিতা ফ্লোরে বসে আছে, কপালে চকচক করছে সীসা তোলা কণা। নাক উঁচিয়ে বলল বিরক্তির স্বরে, উফ, কাইফা, একটু কম করে দে। পুরো মাথা যেন তেলের ড্রামে চুবে ফেলেছিস। কাইফা নাকের ডগায় ঝুলন্ত চশমাটা কবজি দিয়ে ঠেলে সামান্য উপরে উঠায়, হাত দুটোই চালায় নমিতার চুলে, বলে শান্ত গলায়, এই শেষ, আর দেব না। চলো ছাদ থেকে ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে। নমিতা নিরুত্তর। আয়নায় দেখলো নিজের প্রতিচ্ছবি। নাকফুল তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তবে এই মুহূর্তে এই ভালো লাগাটাও উপভোগ করতে পারল না। মনের মধ্যে বরাবরের মতো প্রশান্তিটুকু নেই। সেখানে সামান্য ভালো লাগলে চোখের উজ্জ্বল চাহনি আসবে কোথা থেকে? কাইফা উঠে অশ্রমের দিকে গেল। নমিতা তেল চিপচিপে বেনুনিটা বাম পাশে রাখলো সহস্তে। চাদর জড়ানোর মতো করে ওড়না জড়ালো তার শরীরে। কিছুতেই মনোযোগ আসছে না। ফোনটা হাতে থাকলে এখন একটু ভালো হতো। কতক্ষণ ধরে ফোনের সাথে দেখা নেই। তখনই মনে পড়লো তার ফোন কুষাণের ঘরে, কিন্তু এখন ওই ঘরে যাবে না। যাবে কেমন করে? সকাল থেকে একবারও ওর সামনে যায়নি। পায়চারি করছে আর ভাবছে বোধহয় ও এখন ঘরে নেই। বুক প্রলম্বিত শ্বাস ত্যাগ করে হাঁটা দেয় কুষাণের ঘরের দিকে। আধ ভেজানো দরজার কাছে এসে থামে নমিতা। ঘরে কেউ আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য উকি দেয়। উকি দিয়েই চমকে উঠেছে। একটা মেয়ে কুষাণকে জড়িয়ে ধরে রেখেছে। কুষাণ শটান হয়ে দাঁড়িয়ে, কালো শার্ট খামচে ধরা হাত দুটো কার হতে পারে তা নমিতার কাছে স্পষ্ট। হাত দুটো সীমার। এই দৃশ্যটুকু দেখে ছ্যাদ করে ওঠে তার শীর্ণ বুক। হৃদয়ে ঝড় ওঠে। কাপা দৃষ্টি এখনো রুমের ভেতরে দৃশ্যটুকুর পানে স্থির। নরম আঙুলগুলো রাগে দুঃখে গায়ে জড়ানো গোলাপি জামার প্রান্তটা আঁকড়ে ধরেছে। তবে সে পিছু হটে না। দৃঢ় চোয়ালে জোরে ধাক্কা দিয়ে দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে। শব্দ শুনে দুজনের দৃষ্টি বর্তালো নমিতার দিকে। নমিতা মচমচে জুতো জোড়া নিয়ে বড় বড় কদমের ড্রেসিং টেবিলের দিকে যায়। সীমা হকচকিয়ে থেকে সরে যায় কুষাণের থেকে। তার চেহারা অজানা শঙ্কায় কাট। চোরা চোখে কুষাণকে দেখে, আরেকবার দেখে নমিতাকে। শুষ্ক গলা ভেজাতে ঢোক গিলে দুবার। চৌকস চোয়াল পকেটে গুজে দাঁড়িয়ে আছে কুষাণ। চোখে মুখে আবেগের ছিটে ফোটাও নেই। নমিতা জোরপূর্বক হেসে বলে, সরি, আমি বুঝতে পারিনি তোমরা দুজন এখানে আছো। আমি তো জাস্ট ফোনটা নিতে এসেছিলাম। তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। না আপু, তুমি যেটা মিন করছো সেটা সেরকম নয়। নমিতা চলে গেল। যাওয়ার সময় এমন একটা ভাব দেখালো যে তার এসবে কিছুই যায় আসে না। সীমা ভয়াতুর কণ্ঠে বলল, নিমু আপু আমাদের এই অবস্থায় দেখে নিয়েছে, এখন কি হবে? কুষাণ সূক্ষ্ম তীক্ষ্ণ প্রশ্ন সিদ্ধ চোখে তাকায়। যেটা হবার সেটাই হবে। তোকে কে বলেছিল আমায় জড়িয়ে ধরতে, স্টুপিড? সীমা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে কাপা স্বরে বলে, কি করব, নিজেকে সামলাতে পারছিলাম না। সেই কবে থেকে তোমার বউ হওয়ার স্বপ্ন দেখেছি, তোমাকে ভালোবেসেছি। কাল সকালেও তোমার সাথে আমার বিয়ের সম্বন্ধ হয়েছে, কিন্তু কিন্তু তোমার বউ হলো অন্য একজন। হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট, সব পাল্টে গেল, সব। আমি তোমাকে হারিয়ে ফেললাম, না চাইতেও পেয়ে গেল ওই নিমো মেয়েটা, যে কিনা একটা লম্পটের সাথে প্রেম করে ধোঁকা খেয়ে আমার হবু স্বামীকে ছিনিয়ে নিয়েছে। তাই যাওয়ার আগে শেষবারের মতো জড়িয়ে ধরেছি তোমাকে। রং, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। ইটস প্রি প্ল্যান্ড। সব কিছু আমার ইচ্ছেই হয়েছে। নিমু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। ওকে হারাতাম কি করে? শাফিন ক্যারেক্টারলেস না হলেও নিমুর সাথে আমার বিয়ে হতোই। জোর করে হলেও নিমুকে আমার বউ বানিয়েই তবে ক্ষান্ত হতাম। হয়তো ন্যাকাকান্না করিস না। মামা মামি দাঁড়িয়ে আছেন, হয়তো বাড়ি চলে যা। আর কখনো আমাকে নিয়ে বাজে চিন্তা মাথায় আনবি না। নিমুর দিকে তো ভুলেও আঙ্গুল উঠাবি না। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক হ্যাপি আছি। সীমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কুষাণ বিছানায় বসে ল্যাপটপের স্ক্রিনে মন দিল। সীমা আর কি বলবে? সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। নমিতা উপর হয়ে শুয়ে আছে বিছানায়। বিছানার চাদরের অনেকটা অংশ মুষ্টিবদ্ধ। খামছে ধরে নিঃশব্দে কাছে। চোখের সামনে ভেসে উঠছে তখনকার দৃশ্যপটটুকু। মনে মনে আওড়াচ্ছে,
কাল রাতে বলেছিলে আমি ছাড়া তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই, আমি ছাড়া আর কোনো মেয়েকে স্পর্শ করবে না, আমি তোমার সব। তাহলে আজ ওটা কি ছিল? অন্য একটা মেয়ের সাথে? হাতের মুষ্টি আরো শক্ত হলো, কান্নার গতিবেগ কিছুটা বাড়লো। কাইফা এসে ছাদে যাওয়ার জন্য তাড়া দিলে সে কাঁথা জড়িয়ে ঘুমানোর ভাব করে শুয়ে থাকে। কাইফা আর কি করবে, সে সীমাদের বিদায় জানাতে নিচে চলে গেল। সারাটা দিন এভাবেই অতিবাহিত হয়ে যায়। দুজনের কেউ কারো মুখোমুখি হয়নি। কুষাণও আসেনি ভুল ভাঙাতে। কোনো মুখ নিয়ে আসবে। নিমু তো তাকে রেপিস্ট মনে করে, তাকে সহ্য করতে পারে না। সে কি করলো না করলো সেটা হয়তো নমিতা ভাববেও না। তপ্ত শ্বাস ছেড়ে মন দিয়ে কাজ করছে। তার জমে থাকা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো সারা রাত ধরে করেছে। হাতে টাকা নেই, যা ছিল বিয়েতে খরচ হয়ে গেছে। কাজের চাপও বেশি, তাই এখন তাকে কাজে মন দিতে হবে, সেই সঙ্গে পড়াশুনো তো আছেই। নমিতাও কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে, গুমোট আধারে হারিয়ে ফেলেছে তার অস্তিত্ব। নমিতাদের পরিবার আজ গ্রামে ফিরবে, সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। আফসানা তরফদার ও তার স্বামী কালী বিদায় হয়েছে। ফিরোজ বাইক অপেক্ষা করছে সবার জন্য। রাহেলা বানু সোফায় বসে কুষাণকে কিছু একটা বোঝাচ্ছেন, সে সেটা চুপচাপ হয়ে শুনছে। হানিফ তরফদার আর নাজিম তরফদার কোলাকুলি করলেন। হানিফ তরফদার হাসি মুখে বললেন, সাবধানে যাস, তোর মেয়েকে নিয়ে কোনো চিন্তা করিস না, তাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। শাহনাজ বেগম বললেন, হ্যাঁ ভাইজান, কয়দিন পর না হয় নিমু আর কুষাণ বাবাজিকে পাঠিয়ে দিবেন, কিছুক্ষণ থেকে আসলে ওদের ভালো লাগবে। হানিফ তরফদার চমৎকার করে হাসলেন, বললেন, নিশ্চয়, সাবধানে যেও বোন। মাহমুদা বেগম আর কাইফা রান্নাঘর থেকে দুটো বড় সাইজের টিফিন বক্সে নিয়ে এলো। মাহমুদা বেগম হাসি মুখে বললেন। ট্রেনে যদি খিদে পাই সবাই খেয়ে নিও। শাহনাজ বেগম বললেন, ভাবি, আপনি আবার এসব করতে গেলেন কেন? এসবের কোনো দরকার ছিল না। ছিল, অনেক দরকার ছিল। আচ্ছা, নিমুকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? দাঁড়াও, আমি ডেকে আনছি। ডাকার আগেই নৌমিতা হাজির। পরনে জলপাই রঙের থ্রি পিস, হাতে কাপড় চোপড়ের ব্যাগ, দৃষ্টি কিছুটা নিচু করে শান্ত গলায় সকলের উদ্দেশ্যে বলল, আমিও যাব তোমাদের সাথে। কথাটা কর্ণপাত হতেই সবার উৎসুক দৃষ্টি বর্তালো নৌমিতার ওপর। সোফায় বসে থাকা কুষাণ আর রাহেলা বানুও তাকান। নৌমিতা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কুষাণ দৃষ্টি ঘুরায় অন্যদিকে, ভ্রুক্ষেপ করে না। হানিফ তরফদার স্মিত হেসে নৌমিতার মাথায় হাত বুলিয়ে বললেন, এখন নয় মা, কয়দিন পর তুই আর কুষাণ গিয়ে কিছুক্ষণ থেকে আসবি। আহ্লাদে ঠোঁট ফুলিয়ে মিনমিন স্বরে আবদার করে, জেঠু, তুমি তো বলেছিলে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি বাড়িতে থাকতে পারবো। পরীক্ষা দিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে তারপর এখানে আসব, তাহলে যেতে দিচ্ছ না কেন? শাহনাজ বেগম কপাল কুঞ্চিত করে রাশভারী গলায় বললেন, ওনারা যেতে দিলেও আমরা সাথে নেব নাকি? ভাইজান যখন বলেছেন তখন কয়দিন পর কুষাণ বাবাজিকে নিয়েই যাবি। এখানে আর কয়টা দিন থাক, অযথা জেদ করিস না। নৌমিতা কাঁদো কাঁদো ফেস করে মাথা উঠালো। হাত থেকে ধপ করে ব্যাগটা মেঝেতে টাইলসের উপর ফেলে ধরা গলায় তার বাবার কাছে গিয়ে বলল, বিয়ের পর কি মেয়েরা পর হয়ে যায় বাবা? নৌমিতা ফুপিয়ে ওঠে তার বাবাকে জড়িয়ে ধরে, অশ্রুসিক্ত গলায় অস্ফুটে আওড়ায়, তাহলে আমাকে রেখে চলে যাচ্ছ কেন? মা কেন বললো আমাকে সাথে নেবে না? আমি কি পর হয়ে গেছি? আমার ঘরটায় কি আর কখনো থাকতে পারবো না? একটা ভুলের জন্য তোমরা আমায় ভুলে যাবে? আমাকে তোমাদের সাথে বাড়ি নিয়ে চলো বাবা। এই শহরে আর থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। সবাই একটু হলেও বুঝতে পারছে নৌমিতার মনের অবস্থা। পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত, কিন্তু ঠিক কোন কারণে নৌমিতা চলে যাচ্ছে তা কুষাণ ব্যতীত আর কেউ আজ করতে পারে না। নাজিম তরফদার ক্রন্দনরত মেয়ের মাথায় ভরসার হাত রাখলেন, আশ্বাস দিলেন কুষাণ যদি অনুমতি দেয় তাহলে নিয়ে যাবেন। কুষাণ উঠে এসে নাজিম তরফদারের সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আমার কোনো অসুবিধা নেই কাকা। নিমুর ইচ্ছে হলে তোমাদের সঙ্গে যেতে পারে, আমার অনুমতি নেয়ার কিচ্ছু নেই। নিকিতা মেঝে থেকে নৌমিতার গোছানো ব্যাগটা তুলল। নিলয় কিশনের হাত ধরে দুষ্টুমি স্বরে দুলাভাই ডাকে। নিষ্প্রাণ আননে একগাল হাসে কুষাণ। নৌমিতা চোখ মুছল।
সবাই নিচে নামছে সিঁড়ি বেয়ে। গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল, যার দরুন সবাই খুব দ্রুত উঠে পড়লো গাড়িতে। নিমেষেই চোখের আড়াল হলো সবাই। শুধু অদূরে দাঁড়িয়ে নিষ্কলুষ মৌন দৃষ্টিতে একজন তাকিয়ে রইল নির্নিমেষ।